যে আমেরিকা আওয়ামী লীগের বিপক্ষে ছিল, বিএনপি জামাতের পক্ষে ছিল, সে আমেরিকা এখন আওয়ামী লীগের পক্ষে গেছে সুনিশ্চিত কোনো তথ্য আমার কাছে নাই। বিএনপি এবং জামাত মাঠে খেলতেছে, আওয়ামী লীগ মাঠের চারদিকে সাইড লাইনে আছে। এই সেনাপ্রধান বা সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসারের উপর আওয়ামী লীগের একটা আক্রোশ রয়ে গেছে, যার কারণে সেনাবাহিনী নিজের সেফটির জন্য হলেও আওয়ামী লীগকে এখন ঠেকায় দেওয়ার একটা চেষ্টাই করবে। এটাই বাস্তবতা। ইন্টারপোল নোটিশ ব্যানার্জির উপর যেরকম সরকার জারি করেছে, এবং শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু ইন্টারপোলের নোটিশ জারি করা, দুইটা বার্তা দিচ্ছে এখানে। একটা সরকারকে পতন করতে হলে কয়েক দফা আন্দোলন করতে করতে সরকারের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো যখন বিরোধী পক্ষ বুঝে, তখন বিভিন্ন ইস্যু তৈরি করে তারা সরকার পতন করতে হয়। খুব বেশি দিন হয়নি বাংলাদেশের নতুন সরকারের কার্যকলাপ শুরু হয়েছে। তো আমি যদি বলতে চাই যে বেশিরভাগই বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখলাম। এখন যেটা সবচাইতে অ্যাট্রাকটিভ ঘটনা, বাংলাদেশের আপামর জনতার আগ্রহ শেখ হাসিনাকে নিয়ে যতটা, সাবেক পলাতক আইজিপি যদি বলি বেনজির আহমেদ, তার প্রতিও মানুষের আগ্রহ কিন্তু কম নয়। তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছে, এটা সংসদে আমরা দেখলাম। পাশাপাশি আমরা প্রায় প্রতিদিনই শুনি যে আপা আসতেছেন, কেউ ফুলের মালা দেখাচ্ছেন ফেসবুকে, কেউ এয়ারপোর্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানে এইটা আওয়ামী লীগ চলে আসছে। আপনার কি মনে হয় যে এই ঘটনাগুলো আসলে কিসের বার্তা দেয়, কিসের মেসেজ দেয়? বেনজিরের গ্রেপ্তারটাকে আপনারা কীভাবে দেখেন? ধন্যবাদ। আপনার প্রশ্ন দুইটা, একটা হচ্ছে বেনজির আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গ, আরেকটা হচ্ছে আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গ। আমি প্রথমেই যদি বেনজির আহমেদের ফেরার প্রসঙ্গটা বলি, আজকের এই গ্রেফতারটা বাংলাদেশের ইতিহাসে ইন্টারপোলের মাধ্যমে হেভিওয়েটের সবচেয়ে বড় গ্রেপ্তার। এর আগে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের সম্ভবত 3 জন বা 4 জন গ্রেপ্তার হয়েছে। তারপরও সেটা গ্রেপ্তার হয়েছে 2024 সালের শেষের দিকে। একজন হচ্ছে আপনার মানব পাচারের জন্য আন্তর্জাতিক মানব পাচার হিসেবে গ্রেপ্তার হয়েছে মিন্টু মিয়া নাম তার। একজনের নাম হচ্ছে আপনার কাজী দ্বীন ইসলাম, তার সাথে আরেকজন গ্রেপ্তার হয়েছে সৌদি আরব থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করার হুমকি দেওয়ার কারণে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ইন্টারপোলের এই গ্রেপ্তারটা বিভিন্ন বার্তা দিচ্ছে। আপনি খেয়াল করবেন, সাবেক সরকার যেটা ছিল আওয়ামী লীগের, তাদের বিরুদ্ধে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য অনেকভাবে তাদের বিরুদ্ধে কথা বললো স্ট্রংলি ফেসবুক, ইউটিউবে তাদেরকে, এবং অনেক, শুধু এই দুইজন না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইউটিউবাররা এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললো। তাদেরকে কিন্তু আওয়ামী লীগ সরকার ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করবে বলে হুমকি টুমকি দিয়েও কিন্তু কোনো কিছুই করতে পারেনি। তার মানে ইন্টারপোলের যে গ্রেফতারের ইস্যু একটা গ্রাউন্ড দরকার হয়, সেই গ্রাউন্ড হয়তো আওয়ামী লীগ সরকারের কাছে ছিল না, লিগ্যাল গ্রাউন্ড যেটা। কিন্তু বেনজিরকে দুর্নীতি দমন কমিশনের যে মামলা, সে মামলার গ্রাউন্ড দেখে বেনজিরকে গ্রেফতার করে সরকার দুইটা বার্তা দিচ্ছে। প্রথম বার্তা হচ্ছে, আপনি জানেন যে ইন্টারপোল নোটিশ ব্যানার্জির উপর যেরকম সরকার জারি করেছে, এবং শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু ইন্টারপোলের নোটিশ জারি করা। আচ্ছা, সরকার বুঝাচ্ছে, দুইটা বার্তা দিচ্ছে এখানে, যে আওয়ামী লীগের বড় বড় লিডাররা যদি বাইরে বসে এই সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, সরকার চাইলে তাদেরকে গ্রেফতার করার একটা পাওয়ার এক্সারসাইজের তার একটা সক্ষমতা আছে। দ্বিতীয় বার্তা যেটা দিচ্ছে, যে আওয়ামী লীগের যে ইদানিং দেখবেন যে প্রচুর একটা ভাইবস চলে আসছে আওয়ামী লীগের, তাদের মানসিকভাবে একটু ভেঙে যাবে এই ঘটনাগুলোতে, মনোবলটা ভেঙে যাবে। এই জন্য ভাঙবে যে যারা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে এঙ্গেজ আছে, সরকার চাইলে যে বিভিন্ন জনকে তারা গ্রেপ্তার করে আনতে পারে, বা সক্ষমতা সরকার আছে, বা সরকারের ডিপ্লোমেসি যে খুব স্ট্রংলি বিভিন্ন জায়গায় কাজ করতেছে, এটা আমার মনে হয় যে সরকার আরেকটা বার্তা দিচ্ছে। এটা হচ্ছে গ্রেপ্তার প্রসঙ্গটা, আমার কাছে এরকম মনে হলো। এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগ ফেরার প্রসঙ্গ। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার অর্জনকারী দল হিসেবে তাদের একটা বড় ধরনের হিস্ট্রি এই বাংলাদেশের সাথে অতপ্রতভাবে জড়িত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আওয়ামী লীগের একেবারে বিভাগ, জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এখনও আছে, এবং আপনি জানেন যে লাস্ট কিছুদিন যাবৎ তাদের বিভিন্ন জায়গায় কমিটি হচ্ছে, সক্রিয়ভাবে বিভিন্ন জায়গায় কমিটি হচ্ছে। তবে ফেরার কথাটা যদি বলেন, তাহলে আমার কাছে যদি আমি বলি যে ফেরার হিসাবটা হিস্ট্রিক্যালি আপনি একটু অ্যানালাইসিস করতে হবে। আপনি জানেন যে বাংলাদেশে যে কোনো দলই, এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এটা আপনার একটু যদি পিছনের দিকে যান, বড় কোনো আন্দোলন হওয়ার আগে অনেক ছোট ছোট আন্দোলন হইতে হয়। যেমন ধরেন আপনার 1971 সালের যুদ্ধের চূড়ান্ত যে আমাদের মুক্তিযুদ্ধ হলো, আমরা স্বাধীন হলাম, আমরা আলাদা একটা রাষ্ট্র গঠন করলাম, তার আগে কিন্তু 69 গণ অভ্যুত্থান, 66 6 দফা,
বাহান্নর ভাষা আন্দোলন এবং অনেক আন্দোলন সংগ্রাম করতে করতে একটা চূড়ান্ত আন্দোলন হয়ে আমরা মুক্তি পেয়েছি। এরশাদের যে পতন হলো সেটা হচ্ছে 90 সালে, 90-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আগে কিন্তু প্রায় 17টা-18টা বড় বড় ধরনের আন্দোলন হওয়ার পর গণঅভ্যুত্থান হয়েছে। 24-এর যে ফাইনাল আন্দোলনটা হলো তার আগে আপনি জানেন যে ইউনিভার্সিটির ব্যাড ট্যাক্স নিয়ে একটা আন্দোলন হলো, তারপরে সড়ক নিরাপত্তা সড়ক নিয়ে একটা আন্দোলন হলো। তার মানে একটা আন্দোলন চূড়ান্ত হওয়ার আগে অনেকগুলা ডেমো আন্দোলন হয়। এটাই বাংলাদেশের হিস্ট্রি, এটাই বাংলাদেশের কালচার। তো বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফিরে তাহলে এরকম কিন্তু অনেকগুলো আন্দোলন করে, কারণ একটা আন্দোলনে সাকসেসফুল হয়েছে একটা সরকার বিরোধী আন্দোলনের রেকর্ড বাংলাদেশে নাই। একটা সরকারকে পতন করতে হলে কয়েক দফা আন্দোলন করতে করতে সরকারের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো যখন বিরোধী পক্ষ বুঝে তখন বিভিন্ন ইস্যু তৈরি করে তারা সরকার পতন করতে হয়। তাই একটা সরকার পতন করা এত সহজ বিষয় আমার কাছে মনে হয় না বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের পার্সপেক্টিভে। এটা প্রথম বিষয়গুলো। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সরকার পতনের পিছনে যে পক্ষটা আমরা জড়িত বলে অনেক সময় আওয়ামী লীগও বলে, অনেকে এটাকে হিস্ট্রিক্যালি প্রমাণ করার চেষ্টা করে আমেরিকা এবং অন্য অন্য কিছু ইউরোপীয় শক্তি। এবং সেটার পিছনে আমরা জানি যে আমেরিকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল, এই বেনজির কিন্তু নিষেধাজ্ঞা প্রাপ্ত একজন ছিল বা পুলিশ প্রধানের এখন আছে। তার মানে এই যে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিল, অ্যান্টি আওয়ামী লীগ ছিল। এখন আপনার কাছে আমার প্রশ্ন, দ্বিতীয় যে শর্ত থেকে, আমেরিকা কি এখন আওয়ামী লীগের সাথে পরিপূর্ণভাবে আবার মিল হয়ে গেছে বা আওয়ামী লীগের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে? আমার ধারণা যে এরকম হওয়ার পসিবিলিটি কম। কারণ আমেরিকা যে একটা অসম চুক্তি করছে, সেই চুক্তিতে জামাতও সাই দিছে এবং বিএনপি সেই চুক্তিতে অলরেডি চুক্তি বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তার মানে আওয়ামী লীগ বিএনপি বা জামাতের প্রতি অসন্তুষ্ট, এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে যে আমেরিকা আওয়ামী লীগের বিপক্ষে ছিল, বিএনপি জামাতের পক্ষে ছিল, সে আমেরিকা এখন আওয়ামী লীগের পক্ষে গেছে, এটার কাছে সুনিশ্চিত কোনো তথ্য আমার কাছে নাই। তৃতীয় বিষয় হচ্ছে এই শুধু আমেরিকা না, এখানে আরও নতুনভাবে যুক্ত হয়েছে চীন, নতুনভাবে যুক্ত হয়েছে পাকিস্তান, নতুনভাবে যুক্ত হয়েছে তুরস্ক এবং আমেরিকা। 4টা দেশ পরিপূর্ণভাবে এই সরকারের সাথে খুব ক্লোজলি কাজ করতেছে। একটা দেশ হয়তো বা ভারতের ব্যাপারটা যদি আমরা বলি, ভারত তো তখনও আপনার আওয়ামী লীগের পক্ষে ছিল। আওয়ামী লীগের পক্ষে থেকে কিন্তু তখন ভারত আওয়ামী লীগকে আপনার সেফটি দিতে পারে নাই বা রক্ষা করতে পারে নাই। এখন যদি ভারত এখনও আওয়ামী লীগের পক্ষে যদি থাকেও, সেই সেফটিটা ভারত এখন কি বরঞ্চ এখন 4টা দেশ আরও অতপ্রতভাবে সরকারের সাথে জড়ায় গেছে। তাদেরকে অ্যাভয়েড করে ভারত একা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়াটা আমার কাছে মনে হয় যে খুব যুক্তিসঙ্গত ইস্যু না। বরঞ্চ ভারত সরকার বিএনপির সাথে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করছে। তাহলে দ্বিতীয় যুক্তিটা হচ্ছে আমার আন্তর্জাতিক যে লবিটা আওয়ামী লীগ বলে বা অনেকেই বলে থাকে যে আন্তর্জাতিক একটা লবি আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল, সেই লবিটা এখনও কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে এরকম কোনো চিহ্ন আমরা দেখতে পাই না বা এরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাই না। তার মানে আন্তর্জাতিক লবিটা আরও বড় হয়েছে। আগে আমেরিকা ছিল, এখন এটার সাথে যুক্ত হয়েছে টার্কি, চীন, পাকিস্তান। এটা ডিক্লারেশন দিয়ে আরও বড় হয়েছে এবং ভারত অনেকটা কুণ্ঠাসা হয়ে গেছে আপনি জানেন এই আন্তর্জাতিক লবির কাছে আওয়ামী লীগের বিষয়টা নিয়ে। যার কারণে এবং ভারতের আপনি জানেন যে সমসাময়িক অর্থনীতি খুব একটা প্রবল একটা ঝুঁকির মধ্যে আছে, সংকটের মধ্যে আছে। সেক্ষেত্রে সেখানে তারা কতটুকু আওয়ামী লীগকে এখন স্পেস দিতে পারবে, এটা একটা আমার কাছে মনে হয় যে এটা খুব যৌক্তিক বিষয় না। যার কারণে দ্বিতীয় কারণ হচ্ছে যে এখনই সহসায় ফেরার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ। তৃতীয় যে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশের সেনাপ্রধান নিয়ে আপনার 3-4 দিন আগে ওবায়দুল কাদের সাহেব একটা বক্তব্য দিয়েছে, আপনি শুনেছেন কিনা, যে এই সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট নিয়োগ আমাদের জন্য ভুল ছিল। এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে, তাদের একটা দৃঢ় ধারণা যে সেনাবাহিনী যদি আপনার জুলাইয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান করত, অস্ত্র হাতে নিত, তাহলে চিত্র হয়তো বা ভিন্ন হইতে পারত। এবং তারা সরাসরি সেনাবাহিনীর উপর ক্লেম করে যে সেনাবাহিনী এই গণঅভ্যুত্থানের পিছনে একটা পিছনের ক্রিয়ানক হিসেবে কাজ করছে। তো সে সেনাবাহিনী কিন্তু এখনও বাংলাদেশে বিদ্যমান। তারা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগকে ডাক দিবে না। এই জন্য ডাক দিবে না কারণ তারা জানে যে এই সেনাপ্রধান বা সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসারের উপর আওয়ামী লীগের একটা আক্রোশ রয়ে গেছে। যার কারণে সেনাবাহিনী নিজের সেফটির জন্য হলেও আওয়ামী লীগকে এখন ঠেকায় দেওয়ার একটা চেষ্টাই করবে, এটাই বাস্তবতা। চতুর্থ যে বিষয়টা হচ্ছে পুলিশ, আনসার, বিডিপি, বিজেপি, যত বড় বড় পোস্ট ক্যারিয়ার ছিল যারা পালানোর, তারা কিন্তু পালায় গেছে। অনেক বড় বড় পোস্টের লোক পালায় গেছে পুলিশের। এবং এখন যাদেরকে রিপ্লেস করা হয়েছে তাদের সবাই কিন্তু বিএনপিপন্থী হিসেবে পরিচিত এবং জামাতপন্থী হিসেবে অনেকে পরিচিত। তার মানে এই পুলিশরাও কিন্তু এখন নিজেদের জীবন যৌবন বাঁচাইতে গেলে তারা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেবে তাদের ক্যারিয়ার বাঁচার জন্য, তাদের জীবন বাঁচানোর জন্য।
এটা চতুর্থ বিষয়গুলো। পঞ্চম যে বিষয়টা, আপনি আগে জানেন যে এটা নিয়ে একটা বিতর্ক আছে, জামাত শিবিরকে অনেককেই গুপ্ত বলতো বা গুপ্ত বলে, এখনও সেটা রাজনৈতিক একটা বিতর্কের অবস্থানের মধ্যে রয়ে গেছে। এখন কিন্তু জামাত শিবিরের লাখ লাখ পোস্টার আমি দেখি, যারা গুপ্ত বলে পরিচিত তারা সুপ্ত হয়েছে, বা তাদের পোস্টার ব্যানার বিভিন্ন জায়গায় তারা পরিচিত হয়েছে। এখন যে লোকগুলো আগে ধরেন গোপনে রাজনীতি করতো, সাপোজ তাদের কথা আমি ধরে নিলাম, সেই লোকগুলো এখন প্রকাশ্যে পোস্টার টানায় রাজনীতি করতেছে, যেটা বাংলাদেশের হিস্ট্রিতে এর আগে কখনোই হয় নাই। তারা কিন্তু জানে যে এই আওয়ামী লীগ যদি ফেরত আসে, এই পোস্টারদারি যে লোকগুলা তাদের জীবন ম্যাসাকার হয়ে যাবে। যার কারণে আগে যদি জামাতের পক্ষে প্রকাশ্যে 1 লাখ লোক নামতো সাপোজ, এখন কিন্তু লাগবে সেটা 30 লাখ লোক নামবে, কারণ সেই 30 লাখ লোক তো এখন ওপেন হয়ে গেছে জামাতের পক্ষে। এবং জামাত জানে যে আওয়ামী লীগ যদি এই দেশে কোনোভাবে ফিরতে পারে, অন্য কোনো দলের যাই হোক, জামাতের অবস্থা একেবারে ম্যাসাকার করে ফেলবে, এবং সেটা বারবার তারা ডিক্লারও দিচ্ছে। যার কারণে এটা একটা বড় বাধার একটা কারণ মনে করি। ষষ্ঠ যে কারণটা আমি মনে করি, এনসিপি যারা তরুণ দল হিসেবে বাংলাদেশে খুব বেশি স্ট্রংলি ডিলিংস করতেছে, তারপর হচ্ছে আপনার ছাত্র শিবির, যারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটির নির্বাচিত প্রতিনিধির বেশিরভাগ অংশ তাদের দখলে, তারপর হচ্ছে ছাত্রদল, যাদের লাখ লাখ কর্মী এখন আপনার মাঠে ময়দানে খুব অর্গানাইজড হইতে আছে। তাহলে এনসিপি, ছাত্র শিবির মানে ইউনিভার্সিটি দখল এবং ছাত্রদলের এই অবস্থান থাকতে আসলে এই কীভাবে আপনার ক্যাম্পাস বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এঙ্গেজ হবে, এটা আমার আসলে চিন্তার মধ্যে আসে না। সপ্তম যে কারণটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সপ্তম যে কারণটা আমার কাছে মনে হচ্ছে, বড় কোনো আন্দোলনের আগে আমরা দেখি সাধারণত যদি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী এখানে আসার স্পেস থাকতো, তাহলে তার আসার আগে তার যারা বিভিন্ন বড় বড় লিডার, তার যারা আত্মীয় স্বজন, বিশেষ করে আপনার এই শেখ সেলিম, তারপর শেখ ফজলুর তাপস, তারপরে আরও তো ওনার অনেক আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু এখানে আবার আপনার আগে আসতো, তারা গ্রাউন্ড তৈরি করতো, ছাত্রলীগের বড় বড় লিডাররা আসতো, আওয়ামী লীগের বড় বড় লিডাররা আসতো, যেমন আমরা এখন দেখছি বাহাউদ্দিন নাসিম, তারপর হচ্ছে আরও কারা কারা যারা আপনার অনেক বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে, তারা কিন্তু আগে তাহলে এখানে আসতে হবে। আসার পর তখন আপনার এটা গ্রাউন্ড বিবেচনা করে আমরা বুঝতাম যে এরা যেহেতু আসতেছে, বড় বড় মিছিল হচ্ছে তাদের নেতৃত্বে, বড় বড় ক্যাম্পাসে সংঘর্ষ হচ্ছে বা বড় বড় জায়গায় আওয়ামী লীগের একটা ওপেন সোর্স আমরা দেখছি, তাহলে আমাদের একটা তৈরি হইতো, যেটা গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করি একটা গ্রাউন্ড আমরা বিবেচনা করে বুঝতে পারতাম যে আসলে সে সহসা চলে আসতেছে। এটা হচ্ছে আমার সপ্তম অ্যানালাইসিস। অষ্টম যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন আপনার এই পক্ষের সাথে নতুন অনেক পক্ষ আওয়ামী লীগ বিরোধী অবস্থান প্রকাশ্যে নিয়ে আসছে। অনেক সাধারণ মানুষ, জুলাই যোদ্ধা, এনসিপির অনেকে আপনার এখন প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিভিন্ন শক্ত শক্ত কথা বলেছে, ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, তাদের পরিচিতি পাইছে আওয়ামী লীগ বিরোধী হিসেবে। তার মানে আপনি বলতে পারেন যে লাখে লাখে লোক, ছাত্র শিবির, ছাত্র দল, এনসিপি, জুলাই যোদ্ধা, যারা আগে গোপনে ছিল, এখন তারা প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা করছে, এবং তারা কিন্তু জানে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে রিপ্লেস হয় তাহলে কিন্তু আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। অষ্টম যে কারণটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকে লম্বা সময় জেল খাটছে আওয়ামী লীগের, এবং জেলখানার হিস্ট্রি আমরা যেগুলো দেখি যে অনেকে আছে জেলখানা থেকে বেরোয় তারা ডিমোরালাইজড হয়ে যায়, তারা আসলে আর আগের মতো রাজনীতিতে আর জড়াতে চায় না। দ্বিতীয় যে পক্ষটা থাকে, এই যে লম্বা সময় প্রায় 18-19 মাস বা 20 মাস সময় হয়েছে, এতে কিন্তু আওয়ামী লীগের যারা একসময় দলের বিভিন্ন ফ্যাসিলিটি পেয়ে তারা অর্থনৈতিক সুবিধা পেত, তারা কিন্তু প্রায় 20-22 মাস যাবৎ অর্থনৈতিক সুবিধার বাইরে চলে গেছে। এখন তারা বিকল্প কর্মসংস্থান তৈরি করে ফেলছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ উবার চালাচ্ছে, কেউ বড় কোনো ব্যাংকে চাকরি করতেছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ আপনার অন্য কোনো কাজে এঙ্গেজ হয়ে যাচ্ছে, বা কেউ আপনার ব্যক্তিগত ব্যবসা ডেভেলপ করতেছে। তাদের যেহেতু বিকল্প একটা অর্থনৈতিক সোর্স তৈরি করে ফেলতেছে, এক্ষেত্রে আগের মতো তারা আর বোনাফাইডভাবে রাস্তায় নামবে আওয়ামী লীগের জন্য, ওই জায়গাটা আসলে একটু সংকীর্ণ হয়ে আসছে বলে আমি মনে করি। আর নবম যে কারণটা আমার কাছে মনে হচ্ছে, আপনার মনে আছে কিনা যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে একটা ভয়ঙ্কর অবস্থান নিয়েছিল। জিয়াউর রহমানকে অনেকেই একেবারে সরাসরি রাজাকার এবং পাকিস্তানের দোসর বলে পরিচয় করে দিয়েছিল। তারেক জিয়াকে 21 আগস্টের গ্যানেশ হামলা মামলা সহ অন্য কিছু মামলাকে কেন্দ্র করে সরাসরি সন্ত্রাসী তারা বানিয়ে দিয়েছিল। এখন সেই বিএনপি এই স্মৃতি কিন্তু কখনোই ভুলবে না, যদিও মুখে মুখে তারা অনেক কিছু প্রকাশ করে না, তবে এদের এই দুঃসহ স্মৃতিটা বিএনপি যে সহজে ভুলে যাবে, আওয়ামী লীগকে খুব দ্রুত ক্ষমা করে দিবে, এটা আমার কোনোভাবে এইটা আমি এত সহজে এত তাড়াতাড়ি হবে এটা আমি বিশ্বাস করতে পারি না। সর্বশেষ যে জিনিসটা আমি বেশি ব্যক্তিগতভাবে এটাকে ফাইন্ড আউট করেছি, আপনি দেখবেন
বাংলাদেশের রবীন্দ্রনাথের উপলক্ষে জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রথম আপনার বিএনপির বিভিন্ন মন্ত্রী, ইভেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও এটাকে নিয়ে খুব উচ্ছ্বাসিত, এটাকে খুব বেশি প্রচারণায় আনছে, তাদের মন্ত্রীরা আনতেছে, তাদের দলীয় অনেক নেতাকর্মীরা এটাকে প্রচারণায় আনতেছে। এটা বার্তা আমার কাছে মনে হচ্ছে। এই যে রবীন্দ্রনাথকে বিশেষভাবে মূল্যায়ন করা, এটা অনেকে আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে এখানে একটা বিশেষ প্রায়োরিটি পেত, এবং সে আওয়ামী লীগের যে প্রায়োরিটির জায়গাটা এটা এখন বিএনপি সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন জায়গায় দিচ্ছে। এটা এজন্য দিচ্ছে যে আওয়ামী লীগ ঘরানার যে লোকগুলো ছিল, যারা হয়তো বা কঠোর আওয়ামী লীগ না কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে, এই লোকগুলো এবং এই যারা সংস্কৃত মনা তাদেরকে তারা আপনার বিএনপির বলয়ে নিয়ে আসা, কিন্তু তারা খুব ইনফ্লুয়েন্সার, তারা সমাজে খুব বেশি প্রভাব রাখে, তারা দেশ বিদেশ ঘুরে, তারা কূটনীতিকদের সাথে তাদের খুব স্ট্রংলি যোগাযোগ থাকে, তারা পৃথিবীর অনেক জায়গায় প্রভাব বিস্তার করতে পারে, তাদের সামাজিক ইনফ্লুয়েন্সটা খুব বেশি। যার কারণে আমার যেটা ধারণা যে বিএনপি এই লম্বা সময়ে এই লোকগুলোকে অ্যাকোমোডেশন করতেছে এই জন্য যে আওয়ামী লীগ থেকে আস্তে আস্তে যাতে তারা মুখ ফিরিয়ে নেয়, এই ইন্টেনশন থেকে এটা করতেছে। তো এই জন্য আপনি বলতেছেন যে আওয়ামী লীগ আসলে ফেরার বাস্তবতার কতটুকু, আমি আপনাকে আবার সে প্রথম কথা থেকে ফিরে যাচ্ছি এবং কথা শেষ করছি। সেটা হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বড় অবদান, সারা জীবনই এই দলটার ক্রেডিটটা তাদের দিকে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা একটা বৃহৎ দল। তৃতীয় বিষয় তাদের সকল জায়গায় লোকজন অ্যারেঞ্জমেন্ট আছে। চতুর্থ বিষয় হচ্ছে তাদের এই বাস্তবতার আলোকে এত দ্রুত ফিরে আসাটা খুব কঠিন একটা সিচুয়েশন। সর্বশেষ যে বিষয়টা আমি আপনাকে বলবো, আওয়ামী লীগ সাইড লাইনে অবস্থান করতেছে। যদি আপনি একটা খেলার সাইড লাইন মনে করেন, এখানে বিএনপি এবং জামাত মাঠে খেলতেছে, আওয়ামী লীগ মাঠের চারদিকে সাইড লাইনে আছে। যখনই তারা খেলতে খেলতে ক্লান্ত হয়ে এবং তাদের খেলার ফাউল সংখ্যাটা বেশি হবে, রেড মার্ক চলে যাবে, ইয়েলো মার্ক চলে যাবে, অথবা তাদের প্লেয়াররা আর খেলতে খেলতে মানে যেটাকে বলা যায় খেলার মতো শক্তি না থাকলে আমরা কী করি, রিপ্লেস করি। আওয়ামী লীগ সাইড লাইনে বসে আছে সেই রিপ্লেস হওয়ার জন্য। এরকম কোনো ঘটনার অপেক্ষায় তারা আছে, যেহেতু বাংলাদেশের অর্থনীতি এখন খুব দুর্বল অবস্থায়, বিএনপি জামাত এখন খুব মুখোমুখি অবস্থানে, ইসলামী ব্যাংক নিয়ে সেটা আমরা দেখছি। আওয়ামী লীগ একটা সুযোগ খুঁজতেছে, যেটা চূড়ান্ত সুযোগটা হয়তো এরকম হতে পারে যে বিএনপি সরকার যদি মনে করে একেবারে তারা যেটা ডিক্লেয়ার দেয় যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে তারা অনেক বেশি সংখ্যক সিট নিয়ে আসছে, তাদের 5 বছরের কর্মকাণ্ডে এরকম হতে পারে যে একটা 5 বছর পর গিয়ে তারা ফিল করতে পারে যে গত 2026-এর যে ইলেকশনটা হয়েছে, এবার ইলেকশনটা হয়তো আমরা এত সিট নাও পাইতে পারি বা সরকার গঠনে আমাদের চ্যালেঞ্জ হতে পারে। তখন কিন্তু নির্বাচনের, আমরা তো জানি যে এই সময়টায় নির্বাচন নিয়ে একটা ম্যানিপুলেট করার চেষ্টা করে যে যারা সরকারে থাকে, যদি ওই ধরনের কোনো চেষ্টার দিকে যায়, যদি ওটা না হওয়ার সম্ভাবনাই বেশি, আবার হতেও পারে, এটা আমার একটা হাইপোথিসিস। ওই ধরনের চেষ্টায় গেলে তখন বিএনপির সাথে জামাত এনসিপির চূড়ান্ত একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে যেতে পারে, এবং তখন ওই যে সাইড লাইনে থাকে যে আওয়ামী লীগ, তারা কিন্তু সব প্লেয়ার ঢুকে যাবে খেলার মাঠে, এবং তখনই হবে মূল খেলা, এবং তখনই আওয়ামী লীগ আপনার ওই যে আপনার বলেন যে ফিরে আসার প্রবল একটা সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ এখন এই বিএনপি এবং জামাত মাঠে কিভাবে খেলতেছে এই খেলার উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগ কতদিন পর এই দেশের রাজনীতিতে ফিরতে পারবে।